স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রুবা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো। এবারে বিস্তারিত। শুরু হলো জুলাই আন্দোলনে রাজধানীর চানখারপুলে আনাস সহ 6 জন হত্যা মামলার বিচার। প্রথম দিন সাক্ষ্য দেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান ও মা সানজিদা খান। এ সময় 5 আগস্টে আনাসের হত্যার চিত্র আদালতে তুলে ধরেন তারা, চান ন্যায় বিচার। এদিকে আনাস হত্যায় সাক্ষীদের সাক্ষ্যের পাশাপাশি ভিডিও ফুটেজের মতো দালিলিক প্রমাণ দেওয়া হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। মা, আমি মিছিলে যাচ্ছি, আমি নিজেকে আর আটকিয়ে রাখতে পারলাম না, সরি আব্বুজান। ৩৬ জুলাই গণ অভ্যুত্থানের শেষ দিন মাকে চিঠি লিখে বাড়ি থেকে বের হয়েছিলেন আনাস। লিখেছিলেন, যদি না ফিরে আসি তবে যেন তাকে নিয়ে গর্ব করে তার বাবা মা। ৫ আগস্ট চাংখারপুলে সেই আনাস শহীদ হন। আমি যদি বেঁচে না ফিরি তবে কষ্ট না পেয়ে গর্বিত হইও। জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। ইতি তোমার আনাস। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন যে হত্যাযোগ্য হয় তাতে শুধু আনাস নয়, শহীদ হন মোট 6 জন। মামলায় সাক্ষ্য গ্রহণের প্রথম দিনে ট্রাইব্যুনালে সাক্ষী দেন শহীদ আনাসের বাবা শাহরিয়ার খান ও মা সানজিদা খান। এ সময় 5 আগস্টে আনাসের হত্যার চিত্র আদালতে তুলে ধরেন তারা। সূচনা বক্তব্যে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের অপরাধের বর্ণনা তুলে ধরেন চিফ প্রসিকিউটর। বলেন, এই অপরাধ প্রমাণে তাদের কাছে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ আছে। আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে, যেগুলোর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হবে। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আগস্টে যারা অপরাধ করেছেন তাদের কেউই ছাড় পাবেন না। যারা মনে করেছিলেন যে বাংলাদেশে গণহত্যা চালিয়ে পার পাওয়া যাবে, যারা মনে করেছিলেন পরবর্তীতে প্রতিবিপ্লব ঘটাবেন অথবা অন্য কোনোভাবে এই বিচারটাকে বানচাল করার চেষ্টা করা যাবে, তাদের জন্য ক্লিয়ার মেসেজ, যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। প্রথম দিন সাক্ষ্য দিয়ে দায়ীদের বিচার চান শহীদ আনাসের বাবা। শাফিয়া ইসলাম, নিউজ 24, ঢাকা। দুর্নীতির অভিযোগে আলাদা 3 মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ 26 আগস্ট নির্ধারণ করেছেন আদালত। ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতে এই সাক্ষ্য গ্রহণ শেষ হয়। দুদকের 3 কর্মকর্তা এই সাক্ষ্য প্রদান করেন। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 30 কাঠা সরকারি জমি বরাদ্দ নেয় দুদক এই মামলাগুলো দায়ের করে। এসব মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 47 জনকে আসামি করা হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আজ 3 দিনের দ্বিপক্ষীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আগামীকাল। এদিন সকালে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন ডক্টর ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। দ্বিপক্ষীয় বৈঠক শেষে 2 দেশের মধ্যে সম্ভাব্য সমঝোতা স্মারক ও এক্সচেঞ্জ নোটগুলো সই হবে। এরপর 2 সরকার প্রধান গণমাধ্যমে কথা বলবেন। সফরে ব্যবসায়িক সেমিনারে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। গতকাল রোববার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর ভূমিকা রাখতে মালয়েশিয়া ও আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলোকে আহ্বান জানানো হবে। দীর্ঘ 15 বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আজ। সম্মেলন ঘিরে শহরের বালুডাঙ্গা এলাকা প্রার্থীদের ছবি সংবলিত ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনে ভরে গেছে। আর নেতাকর্মীদের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও 2টি সাংগঠনিক সম্পাদকের পদের জন্য মোট 20 জন নেতা প্রতিদ্বন্দ্বিতা করছেন। 11টি উপজেলা, 3টি পৌর কমিটির 1414 জন কাউন্সিলরের ভোটের মাধ্যমে গুরুত্বপূর্ণ 3টি পদে নেতৃত্ব নির্বাচন করা হবে। আমরা এই ফ্যাসিস্ট সরকারের 17 বছরে কোনো নির্বাচন, কোনো দলীয় নির্বাচন আমরা করতে পারি নাই। এটা আমাদের দুর্ভাগ্য। আজকে আমরা সেই সুদিন পাইছি। একটা সুন্দর, একটা সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতামূলক সকলের কিন্তু এখানে পার্টিসিপেশন আছে। আমরা চাই ঠিক এটারই প্রতিফলন, ঠিক এই পরিবেশটারই প্রতিফলন যখন আমাদের জাতীয় নির্বাচন হবে আমরা যেন সেই মাঠেও দেখতে পারি। এটা একটা ঈদের উৎসব হচ্ছে। এই মানে দীর্ঘ 15 বছর পরে এখানে আজকে সম্মেলন, এবং সম্মেলনটি হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে।
যেমনটি জানাছিলাম, দীর্ঘ 15 বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন আজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, সম্মেলনে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? পাশাপাশি তারেক রহমানের বক্তব্য রাখার কথা রয়েছে, তিনি কখন বক্তব্য দিবেন? এখানে বক্তব্য রাখবেন বিএনপির থেকে ভার্চুয়ালি তিনি হবেন। বিপুল সংখ্যক নেতাকর্মী আজকের সম্মেলনে ইতিমধ্যে সম্মেলন উদ্বোধন করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মঞ্চ উপবিষ্ট সম্মেলনের প্রধান বক্তা বিএনপির জাতীয় সদস্য ইকবাল হাসান মাহমুদ, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের সভাপতি রয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগের সভাপতি আলী ওবায়দুর রহমান চন্দন, বিএনপির সভাপতি রেজুল করিম বাদশাহ এই সম্মেলনে তিনি দায়িত্ব পান। জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক আমরা যেখানে রয়েছি সেখানে ডেলিগেটবৃন্দ এই সম্মেলন স্থলে রয়েছেন এবং বাইরেও কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী রয়েছেন। সব মিলিয়ে 14 জন সম্পাদক তাদের নেতা নেবেন বলে আমরা এর মধ্যেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়ালি যুক্ত হয়ে এই সম্মেলনে প্রধান অতিথি জানতে পেরেছি। দীর্ঘ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনকে মাঝে ব্যাপক উৎসাহ, ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হবে এবং সাংগঠনিক উৎসব তারা লড়াই জন্য যে গণতন্ত্রের জন্য তারা দেশে লড়াই সংগ্রাম করেছেন, তারা হলেও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিক প্রক্রিয়া করেই কিন্তু এই দলীয় নেতা বক্তব্য রাখছেন। এই সম্মেলনে করেছেন জাতীয় এবং স্থানীয় নেতা রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যে ভার্চুয়ালি সর্বশেষ এই ছিল নওগাঁ থেকে ফিরে যাবো স্টুডিও। বাবু, আপনাকে ধন্যবাদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর 80,000-এর বেশি সদস্য দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া মাঠে থাকবে নৌবাহিনী, বিজিবি ও র্যাবের সদস্যরা। সোমবার কেরানীগঞ্জের তেঘুরিয়া উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে দেশে অবাধ ও সুষ্ঠু ভোট সম্ভব, তবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। নির্বাচনের সময় পুলিশ সদস্যদের কাছে বডি ক্যামেরা থাকবে। ভোট যেন সুষ্ঠু উৎসব মুখর হয়, সেজন্য সরকারের সব ধরনের প্রচেষ্টা থাকবে। নির্বাচনটা সুস্থ করার জন্য যে পার্টিগুলি পার্টিসিপেট করবে তাদের সব ধরনের সহযোগিতা এবং জনগণের একটা সহযোগিতা কিন্তু দরকার। তাদের সহযোগিতা ছাড়া নির্বাচন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে করানো অনেক সময় কষ্টকর হয়ে যায়। ডাকসু নির্বাচন নিয়ে অংশীদারদের সাথে আলোচনা করে সবকিছু ঠিক করা হয়েছে, ফলে নির্বাচন কেন্দ্রে কোনো বিশৃঙ্খলার আশঙ্কা নেই, এমনটি জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিম উদ্দিন। দুপুরে সিনেট ভবনে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ডাকসু নির্বাচনের নিরাপত্তায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও নিয়োজিত থাকবে। সোমবার বিকেলে নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। খসড়া তালিকায় 39,932 জন ভোটারদের তালিকা করা হয়েছে। তেমন অভিযোগ না থাকায় চূড়ান্ত তালিকায় খুব একটা পার্থক্য হবে না বলেও জানান রিটার্নিং কর্মকর্তা। ছাত্রত্বের মেয়াদ আছে, জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন এবং কোনো মামলা না থাকলে সবাই ভোটার হতে পারবেন। জানান, ঢাবি থেকে পাশ করে এমফিল করছে তারাও ভোটার। আজকে বিকেল 4টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দীর্ঘ প্রত্যাশিত, কারণ সবাই চায় একটা ডাকসু নির্বাচন হোক, কারণ নেতৃত্বের জায়গাটা ডাকসু ছাড়া চিন্তা করা কঠিন। হ্যাঁ, তো সেদিক থেকে আমরা এই পর্যন্ত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কোনো ধরনের আশঙ্কা আমরা দেখিনি ডাকসু নিয়ে। তারা সবাই চাচ্ছে ডাকসুটা হোক। তো সেই অনুযায়ী আমাদের উপর যখন দায়িত্ব অর্পিত হলো, আমরা কাজ করে যাচ্ছি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে 21টি আবাসিক হলের হল ছাত্র সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে। রোববার বেলা 3:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ তফসিল ঘোষণা করেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক AKM রাশিদুল আলম। জাবি প্রক্টর অধ্যাপক AKM রাশিদুল আলম জানান, চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ হবে 17 আগস্ট। এ নিয়ে বিস্তারিত জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, জাকসু নির্বাচনের তফসিল তো ঘোষণা করা হয়েছে, শিক্ষার্থীদের এ নিয়ে আগ্রহ কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, ঠিক 33 বছর পরে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে জাকসু নির্বাচন, সেটা তফসিল পুনরায় আবার তফসিল ঘোষণা করা হয়েছে এবং গতকাল, এবং এখন মনে হচ্ছে যে শিক্ষার্থীরা যেটা বলছে যে নির্বাচন হবে জাকসুর, এই কারণে আসলে শিক্ষার্থীরা যারা জাকসুর প্রার্থী এবং তারা কিন্তু ভোটারদের কাছে কাছে যাচ্ছে। এবং আমরা যেটা দেখেছি সকাল থেকে বিভিন্ন প্রার্থীরা কিন্তু বিভিন্ন হলে এবং তাদের সহকর্মীদের কাছে কিন্তু বার্তা নিয়ে যাচ্ছেন এবং যে আমেজ, সেই আমেজ আমি যদি একটু আপনার সাথে একটু কথা বলতে চাই যে আপনারা তো জাকসুর নির্বাচন করতে যাচ্ছেন এবং ছাত্রদলের তো একটা বড় একটা অংশ নির্বাচন নেবে এবং সব দলই অংশগ্রহণ করবে, আপনারাও তো প্রার্থী দিবেন। কি মনে হচ্ছে আপনার কাছে যে এবারের নির্বাচন কেমন হবে? দেখুন, দীর্ঘ 32 বছর পরে হচ্ছে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তো আমরা জাকসু নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। এত বছর পরে জাকসু নির্বাচন তফসিল ঘোষণা করা হয়েছে, পুরো ক্যাম্পাসটাই হচ্ছে এখন উচ্চমুখর আমেজ বিরাজ করছে। তো আমি যেহেতু জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত, আমি মনে করছি যে আমাকে আমার দল প্যানেলে যদি করে, তারা যদি আমাকে যেই পদে যদি মনে করে যে উপযুক্ত, আমি সে পদে নির্বাচন করতে প্রস্তুত। এবং আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই যে এত বছর পরে একটি চমৎকার একটি উদ্যোগ নিয়েছে এবং আমরা আশা করব যে একটি সুষ্ঠু নিরপেক্ষ যাতে নির্বাচন হয় সেটির দিকে লক্ষ্য রাখার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা যদি আরেকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই, এবং আপনি তো জাকসুর সভাপতি নির্বাচন প্রার্থী, তো এই মুহূর্তে আপনারা নির্বাচনের যে পরিবেশ সেটা কি আসলে হয়েছে কিনা, এবং যেহেতু গণঅভ্যুত্থানের পরে এই নির্বাচন হতে যাচ্ছে এবং 33 বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হচ্ছে, আমেজটা কেমন দেখছেন? নিঃসন্দেহে আমেজ অনেক। আমাদের বিশ্ববিদ্যালয়ে গত 33 বছর ধরে জাকসু নির্বাচন বন্ধ ছিল। সেই জায়গা থেকে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব না থাকায় শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার কোনো ধরনের প্রতিফলন ঘটে নাই। সেই জায়গা থেকে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু নির্বাচনের উদ্যোগ নিয়েছে। আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আমরা মনে করি যে এটাই হচ্ছে একদম প্রকৃত সময় জাকসু নির্বাচন আয়োজনের ব্যাপারে। অন্যান্য সময় যখন দলীয় সরকার ক্ষমতায় থাকে তখন বিভিন্ন ধরনের প্রভাবের কারণে নির্বাচন হয় নাই। বিগত 33 বছর ধরে আমরা নির্বাচন বন্ধ থাকতে দেখেছি। সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে এবং শিক্ষার্থীদের মধ্যে ইতিমধ্যেই তাদের মধ্যে আমেজ কাজ করতেছে। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে গণতান্ত্রিক উপায়ে তার নেতৃত্ব নিশ্চিত করবে, যারা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে বিশ্ববিদ্যালয় সিনেটে শিক্ষার্থীদের পক্ষে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কথা বলবে। অনেক ধন্যবাদ আপনাকে, যেমনটি আসলে বলছিলেন। এবং এক কথায় আমরা বলবো যে 1972-এর পর থেকে 20 বছর টানা জাকসুর কার্যক্রম চলেছিল এবং টানা 33 বছর বন্ধ থাকার পরে 1992-তে বন্ধ হয়ে যাওয়ার পরে আর এখন পর্যন্ত 33 বছরে ছাত্র প্রতিনিধিত্ব যে নির্বাচন সেটা আসলে না হয়, আসলে ছাত্রদের মধ্যে যে প্রতিনিধিত্ব গড়ে না ওঠায় আসলে এই কার্যক্রম অচল হয়ে পড়ে। নাজমুল, আপনাকে ধন্যবাদ। নিউজ 24 সংবাদের একটি বিরতির সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপিকে পরামর্শের পরিবর্তে ব্যবহার করছে কয়েকটি রাজনৈতিক দল, এমন অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। দেশকে অস্থিতিশীল করতে দেশের ভিতর ও বাহির থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে, এমন মন্তব্য করেন তিনি। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অভিযোগ করে বলেন, তরুণদের সম্ভাবনা নষ্ট করছে সরকার। গণঅভ্যুত্থানে তরুণ যুবাদের স্বপ্ন প্রত্যাশা প্রাপ্তির খতিয়ান শীর্ষক আলোচনা সভায় আয়োজন করে বিপ্লবী যুব সংহতি। এতে অংশ নেন ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের যুব সংগঠনের প্রতিনিধিরা। একটা রাজনৈতিক দল যেটা পারবে, যেটা করবে, তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের জন্য হয়,
অন্তর্বর্তীকালীন সরকার সময়ের প্রেক্ষাপট অনুযায়ী আজকে 1 বছর চালিয়েছে, হয়তো আরো কয়েকদিন চালাবে, কিন্তু জনগণের প্রত্যাশা পূরণ করার জন্য বা গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করার জন্য যে কাজটুকু করা দরকার, ন্যাশনালি হোক আর ইন্টারন্যাশনালি হোক, এটা সম্ভব নয়। আগামীতে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীরা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নেওয়ার সুযোগ পাবে। সকালে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত সেমিনারে একথা বলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর খ.ম. কবিরুল ইসলাম। জানান 26-27 সেশন থেকে 4টি ইঞ্জিনিয়ারিং কলেজে শুরু হবে সম্ভাব্য ভর্তি কার্যক্রম। কারিগরি শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে পারলে আয় বৈষম্য দূর করা সম্ভব বলেও মত প্রকাশ করেন তিনি। এ সময় কারিগরি শিক্ষাকে এগিয়ে নিতে আগামীতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। ভালো কাজ পাবে, ভালো আয় করবে ইত্যাদি। মাত্র 2টা বিভাগ। নিউজ 24 সংবাদে নিচ্ছে আরো একটি বিরতির সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। 80% ঋণ ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দেওয়া হয়। এক্ষেত্রে সারা দেশে ঋণ ছড়িয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। সকালে মিরপুরের বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা কর্মশালায় এসব কথা বলেন তিনি। ঋণ দেওয়ার ক্ষেত্রে সঠিক ও যোগ্য ব্যক্তিদের ব্যাংক ঋণ দেওয়ার নির্দেশনা দেন তিনি। এছাড়া ঋণ আদায়ে ব্যাংকারদের জোর দেওয়ার পাশাপাশি নতুন করে আর কেউ যাতে খেলাপি না হয় সেদিকে নিয়মিত তদারকিরও পরামর্শ দেন তিনি। এ সময় এসএমই খাতে ঋণ দিতে ব্যাংকগুলোকে এগিয়ে আসার পরামর্শ দেন ডেপুটি গভর্নর। ঢাকা আর চট্টগ্রামে দেখা যাচ্ছে যে বেশিরভাগ 86% লোন ঢাকা চট্টগ্রামের মধ্যেই সীমাবদ্ধ। এগুলোকে আরো অন্যান্য জায়গাতেও পৌঁছে দিতে হবে। আমাদের সারা বাংলাদেশের যতগুলো ডিস্ট্রিক্ট আছে বা বিভাগ আছে সব জায়গাতেই আমাদের ক্রেডিট গুলো সঠিকভাবে পৌঁছে দিতে হবে, কারণ ওইসব জায়গাতে তো আমাদের জনগণ আছে, এখানে বাস করে, তাদেরও ফাইন্যান্সের প্রয়োজন হয়। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। মার্কিন সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠকে এবার ভারতকে কড়া বার্তা দিলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের মাটিতে দাঁড়িয়ে পরমাণু যুদ্ধের কড়া হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এদিকে পাকিস্তানের পাশে থাকার অঙ্গীকার করেছে ওয়াশিংটন। পাকিস্তানে ভারতের সেনা অভিযান অপারেশন সিঁদুর এবং পরবর্তী 2 দেশের সংঘাতের পর 2 মাসে এ নিয়ে 2 বার যুক্তরাষ্ট্র সফর করছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। সেখান থেকে পরমাণু শক্তির হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সাথে কড়া বার্তা দিয়েছেন ভারতকেও। 10টি মিসাইল বা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতে হামলার হুমকি দিয়েছেন তিনি। নিজেদের সাথে অর্ধেক বিশ্বকে নিয়ে ধ্বংসের হুঁশিয়ারি দিলেন তিনি। মনে করিয়ে দিলেন তারা পরমাণু শক্তিধর দেশ, পাকিস্তান থেকে নয়, হুঁশিয়ারি এলো যুক্তরাষ্ট্র থেকে। আমরা একটি পরমাণু শক্তিধর দেশ। যদি মনে হয় আমরা ধ্বংসের পথে, ভারত বাঁধ তৈরি করুক, আমরা অপেক্ষা করব। যখন বাঁধ তৈরি করা হয়ে যাবে, আমরা 10টি মিসাইল ছুড়ে সেই বাঁধ ধ্বংস করে দেব। আইএসপিআর জানিয়েছে দেশটির শীর্ষ রাজনৈতিক এবং সামরিক নেতৃত্বের পাশাপাশি প্রবাসী পাকিস্তানিদের সাথেও মতবিনিময় করেছেন মনির। এ সময় পাকিস্তানের সাথে সন্ত্রাসবাদ দমনে একসাথে কাজ করার বার্তা দেন মার্কিন কর্মকর্তারা। পর্যবেক্ষকদের মতে মার্কিন মাটিতে দাঁড়িয়ে তৃতীয় কোনো দেশকে এমন পরমাণু হুমকির নজির যথেষ্ট বিরল। এদিকে ভারতকে এড়িয়ে ইসলামাবাদের সাথে সম্পর্ক জোরদারের ঘোষণা দিয়েছেন ট্রাম্পও। এমন অবস্থায় পাক সেনার এমন হুঙ্কার ভূ রাজনীতিতে বড় বার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা। মাসুদ রানা, নিউজ 24। নিউজ 24 সংবাদে নিচ্ছে আবারও একটি বিরতির সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবার জানাবো খেলার খবর। এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করে রাতে দেশে ফিরছে বাংলাদেশের মেয়েরা। বাছাই পর্বের এইচ গ্রুপের রানার্স আপ হয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে আফিদা সাগরিকারা। পিটার বাটলারের শিষ্যদের আজ রাত 1:25 দেশে এসে পৌঁছানোর কথা রয়েছে। কোয়ালিফায়ারে লাওস ও তিমুর লেস্তেকে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী দল। তবে শেষ ম্যাচে বড় ব্যবধানে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হারে আফিদার দল। তারপরও বাছাই পর্বের সেরা 3 রানার্স আপ দলের মধ্যে থাকায় প্রথমবারের মতো অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাঘিনীরা। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ।